প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ডিসেম্বর ২৬ বৃহস্পতিবার। প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক সম্প্রচার টক অব দ্য উইক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। বরাবরের মতোই কারিগরি সহযোগিতা আছে এইচবি রিতা। আজকে শুরুতেই আমি স্মরণ করছি ৭১-এর বীর যোদ্ধাদের, কারণ ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। তাই অবধারিতভাবেই আমাদের বীর যোদ্ধাদের কথা আমাদের স্মরণে আসে, আমাদের মনকে নাড়া দেয়। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত হয়ে সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। তাই আজ শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সে উদাত্ত আহ্বান, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই উদাত্ত আহ্বানে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে এবং অবশেষে জয় ছিনিয়ে এনেছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের একটা সুন্দর সার্বভৌম বাংলাদেশ। আমি আরও স্মরণ করছি সেসব বীর মুক্তিযোদ্ধাদের, যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যারা এখনো বেঁচে আছেন, কেউ কেউ পঙ্গু হয়ে আছেন, তাদের সবাইকে, যাদের যাদের অমূল্য অমূল্য জীবনের বিনিময়ে এবং তাদের অসামান্য অবদানের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছে লেখক, সাংবাদিক এবং কবি মনিজা রহমান। কথা হবে আমাদের শিল্প সাহিত্য নিয়ে এবং এই আলোচনায় আপনারা খুশি হবেন জেনে যে এইচবি রিতাও আজকে আমাদের সাথে থাকবেন। তো আমাদের আজকের আলোচনাটা নিঃসন্দেহে খুবই উপভোগ্য হবে বলে আমি মনে করছি। আর এখন আমি দর্শকদের সামনে আমাদের অতিথি মনিজাকে পরিচয় করে দিচ্ছি। মনিজা, তোমাকে স্বাগত আমাদের এই টক অব দ্য উইক অনুষ্ঠানে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আর বিশেষভাবে ভালো লাগছে যে অনেক দিন পরে প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত টক অফ দ্য উইক অনুষ্ঠানে থাকতে পারছি। হ্যাঁ, টক আমাদের খুব ভালো লাগছে। আমাদের দেখা হয় মাঝে মধ্যে, কিন্তু এই যে শিল্প সাহিত্য নিয়ে আলাপ আলোচনা, এটা খুব একটা হয় না। সবাই ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝ দিয়ে আমরা চলে যাই, হাই হ্যালো দিই। কিন্তু আজকে সুযোগ হয়েছে, আমরা কথা বলবো। আর প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রথম আলো ফেসবুকে। তো আপনারা লাইক দিয়ে শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সংযুক্ত থাকুন, আমাদেরকে অনুপ্রাণিত করুন, আপনারাও সাথে থাকুন। তো মনিজা, আমি তোমাকে প্রথমে একটা কথা জিজ্ঞেস করছি যে আহ, তোমার যে লেখালেখিটা শুরু হলো, এই তুমি তো লেখা, আমি কি বলবো, তুমি লেখার সব্যসাচী, তুমি সবকিছুই লেখো। তুমি সাংবাদিক, তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি সবকিছুই, তুমি খুব ভালো একজন মা। তো এই যে তুমি লেখাটা শুরু করলে, এই লেখার শুরুটা তোমার কেমন ছিল, কিভাবে শুরু করলে, আমরা জানতে চাচ্ছি দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই, এবং পাশাপাশি ক্রিসমাসের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা। লেখালেখিটা তো আমাদের সবারই হয়। আপনারও হয়তো ছোটবেলা, শৈশবে, স্কুলের বয়সে সবারই লেখালেখির একটা অভ্যাস থাকে। আর আমরা আসলে প্রথমত লেখক হতে হলে প্রথমত পাঠক। আমরা যারা ঢাকার, বিশেষ করে পুরান ঢাকায় যে আমরা বড় হয়েছি, তো আমাদের একটা বড় সময় কেটেছে লাইব্রেরির বই আনা নেওয়ার মাধ্যমে। লাইব্রেরি থেকে বই আনতাম, পড়তাম এবং ভালো লাগতো। এবং তখন থেকে একটা আহ, ইচ্ছে জন্মায় যে আমরা হয়তো লিখবো, বা আহ, একটা লেখালেখির স্বপ্ন বুকে দানা বাঁধে। তারপর আমি যখন আম, কলেজে ভর্তি হই, তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্রে যুক্ত হই। আমি তখন পাড়ার লাইব্রেরি থেকে একেবারে বিশ্ব সাহিত্যের ছাত্র হয়ে যাই, এবং তখন আমি দেখি যে যখন সব বিভিন্ন বই নিয়ে পর্যালোচনা করে এবং
এই বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা করে, তখন আমার ভিতরে একটা অন্যরকম ভাঙচুর শুরু হয়। মনে হয় আমি নিজেকে, মানে মনে হচ্ছে যে এটাই আমার ভালো লাগার জায়গা। এবং আপনি জানেন যে যার যেটা প্যাশন, যে হুম যেটা হুম। করে আনন্দ পায় সেটা করলে তার জীবনে কৃত্রিমতা থাকে না, তার জীবনে দুঃখবোধ, তার জীবনে বিষণ্ণতা কেটে যায়। তা আমি আমার চিন্তা, আমার ভাবনা, আমার দেখা, এগুলো আমি লেখার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এভাবেই আমার লেখালেখির সাথে যুক্ততা। আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। যে প্রিয় দর্শক, মনিজাকে আমি তুমি করেই বলি, কারণ এতদিনের অভ্যাস আজকে আমি এখানে এসে ছাড়তে পারছি না। আমি অজান্তেই তুমি করে বলে ফেলেছি। আমি আশা করি ওই তুমিটাই কন্টিনিউ করব। না, আমাদের ইনফর্মাল আলোচনা হবে, গল্প হবে, এটা খুব ভালো হ্যাঁ হবে হ্যাঁ, করে বললে। কাজে তুমিটাই চলবে। তো মনিজা, তুমি ঢাকা ভার্সিটিতে পড়েছো। আমার জানা মতে তোমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, তাই না? কিন্তু সাহিত্যর এত ভালো লাগা রেখেও ইকোনমিক্সে কেন গেলে? আসলে হয় কি, আমাদের দেশের অনেক কিছুর সাথে বাংলাদেশে বিশেষ করে যে আমরা যেটা চাই হয়তো সেটা আমরা পাই না। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমার বাবার স্বপ্ন ছিল আমি বিসিএস দিয়ে অনেক বড় অফিসার হব। তো বাবার স্বপ্ন রাখতেই আমি ইকোনমিক্সে ভর্তি হই। কিন্তু আমি যখন ক্রমশ বুঝতে পারি যে আসলে এটা আমার জায়গা না, তখন আমি ক্রমে লেখালেখির সাথে যুক্ত হই, সেটা হচ্ছিল পত্রিকায়। আপনারা হয়তো জানেন যে আমি ক্রীড়া সাংবাদিক ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে একটা তথ্য হয়তো অনেকেরই জানা যে আমি বাংলাদেশের পেশাদার সাংবাদিক হিসেবে নারীদের মধ্যে প্রথম। প্রথম ক্রীড়া তো সাংবাদিক ছিল, তো হ্যাঁ হ্যাঁ। আর একবার হয়েছে কি যে আমি একটা চিঠি পেলাম যে আমি কিরালোক পত্রিকায় নিয়মিত লিখতাম, চিঠি লিখতাম যে, আচ্ছা। পাঠকের পাতায়। তো ওখান থেকে একটা চিঠি এলো যে আপনারা যারা পাঠকের পাতায় নিয়মিত লেখেন তারা একটা বিশেষ লেখা দিবেন। তখন বিশ্বকাপ, এটা 1997 সালের কথা। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মধ্যে বিশ্বকাপে খেলতে যাচ্ছে। তো যখন আমি চিঠিটা পেলাম তখন দেখলাম যে আমার হাতে আর সময় নেই। তা আমি ভাবলাম যে আমি লেখাটা সরাসরি অফিসে গিয়ে দিয়ে আসি। তখন একদম সরাসরি আমার মনে আছে সেই দিনের কথা, আমি তখন অনেক বয়সে ছোট এবং একটা প্রথমবারের মতো একটা পত্রিকা অফিসে যাচ্ছি, এবং এটা বিশাল একটা পত্রিকা অফিস। আপনি জানেন যে ইত্তেফাক, এবং ইত্তেফাকের 4 তলায় ছিল কিরালোক অফিস, 4 তলায় কি 5 তলায় বোধহয়। তো সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি, খুব হাঁপিয়ে যাচ্ছি, এবং মনের মধ্যে একটা খুব নার্ভাসনেস কাজ করছে। যখন যখন এখানে পৌঁছালাম তখন আমার খুব ভালো লাগলো যে আগে কখনো পত্রিকা অফিস দেখিনি। তো বলল যে আপনি আহ, লিখতে পারবেন, আপনি মাঝে মাঝে আমাদের এখানে কন্ট্রিবিউটর হিসেবে লেখেন। তো আমি তো মনে হচ্ছিল যে আমি পাইলাম, ইহা পাইলাম, ওই যে হৈমন্তী হ্যাঁ হ্যাঁ গল্পের মতো, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো এটাই ভাবছিলাম, এটাই চাইছিলাম। তারপর বলল যে বাংলাদেশ তখন মেয়েদের ক্রিকেট মাত্র তখন একেবারে আতুর ঘরে শুরু হয়েছে। হুম হুম আপনারা জানেন যে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স হুম একটা হুম। জায়গা আছে। তো ওখানে তখন মেয়ে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিত শ্রদ্ধেয় আলতাফ ভাই, উনি মারা গিয়েছেন। তো বললো যে আপনি একদিন ওখানে যান, আম, আপনি ওদের উপরে কথা বলে একটা রিপোর্ট করেন। তো ওই আমার প্রথম শুরু। আমি গিয়েছিলাম, আমার ইউনিভার্সিটি ক্লাস শেষে গিয়েছিলাম। তখনই আমি নিজের ভিতরে ডুব দিয়ে বুঝতে পারলাম যে আসলে আমি তো অফিসার হতে চাই না, আমি তো ব্যাংকার হতে চাই না, আমি তো লেখক হতে চাই। কিন্তু লেখক হওয়া তো বাংলাদেশের সহজ না। তো ওই লেখালেখিটাকে পছন্দ করি বলে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলাম। কারণ আপনার অন্যান্য সাংবাদিকতার অন্যান্য বিভাগ যেমন রাজনৈতিক হুম হুম রিপোর্টার হুম। কিংবা অর্থনৈতিক রিপোর্টার কিংবা ক্রাইম রিপোর্টার কিংবা আপনার কালচারাল রিপোর্টারদের চেয়ে স্পোর্টস রিপোর্টিং এ আবার একটু মানে সাহিত্য করার সুযোগ ছিল, কারণ স্পোর্টস রিপোর্টিং আমরা অনেক ফিচার আইটেম করতাম। তো এই জন্য আমি ভাবলাম যে আমি কি স্পোর্টস রিপোর্টিংটাকে বেছে নিই। আর তাছাড়া আমার বাবা একজন ক্রীড়া সংগঠক ছিলেন, পুরানো ঢাকার একজন ফুটবল সংগঠক ছিলেন। তো আমার এজন্য খেলাধুলার প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা আজন্ম টান ছিলই। তো এই ক্রীড়া সাংবাদিকতা শুরু করলাম, এবং সাংবাদিকতা করতে করতেই এক সময় মনে হলো যে এটাই তো একটা ভালো চাকরি। এভাবে হুম। আমি অর্থনীতির মতো মানে এত কঠিন একটা বিষয় পড়ে ক্রীড়া সাংবাদিকতার মতো একটা অপ্রচলিত পেশায় আসলাম, এবং সেটাও নারী হিসাবে প্রথম। তো এইভাবেই চললো আর কি। এবং তারপরে সেটাও এক সাইডে রেখে আপনি একসময় কবি হলেন, লেখক হলেন। তো এই এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি, যেটা যে তুমি তো গল্প লিখো, কবিতা লিখো, হ্যাঁ। আহ, গত
বই মেলা, লাস্ট যে বই মেলাতে হলো ওইটাতেও তো দেখলাম যে জ্যাকসন হাইটসের উপরে একটা কাহিনী নিয়ে তুমি বইটা লিখেছো। তখন তোমাকে কোনটা বেশি টানে, এই যে গল্প নাকি কবিতা? স্বাচ্ছন্দ্য বোধ করো কোনটায় তুমি বেশি? আসলে আমি আপনাকে বলেছি যে আমি সাংবাদিক ছিলাম, হুম হুম বিশেষভাবে বলতে গেলে ক্রীড়া সাংবাদিক। তো আমি যখন দেশান্তরী হয়ে এই দেশে আসলাম হুম আমার জীবনের একটা প্রয়োজনে, একটা বিশেষ হুম প্রয়োজনে, তখন আমার আমি আসলে বলতে গেলে তখন আমি একটা আত্মপরিচয়বিহীন মানুষ। কারণ আমি ছিলাম একসময় ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি ছাত্র। আমি ছাত্র অবস্থায় সাংবাদিকতা শুরু করেছি, তারপরে আমি একজন সাংবাদিক। তো আমি যখন এখানে আসলাম দেখলাম যে আমার তো আসলে তেমন কোনো পরিচয় নেই, কারণ আমি কি, আমি একজন মা বা একজন গৃহবধূ এইরকম। তখন আমি আমার আরেকটা সত্তা, যে আমি বললাম যে লেখালেখি, লেখালেখিটা আমি আগেও করতাম, বাংলাদেশে থেকেও করতাম। কবিতা লিখতাম, গল্প লিখতাম, উপন্যাস লিখিনি, প্রবন্ধ লিখতাম। তো এখানে আসার পর ওই আমার ওই দ্বিতীয় সত্তা যেটা, ওটাকে প্রথম আঁকড়ে ধরলাম। আমি এখন শিক্ষকতা করি, কিন্তু আমার ভালোবাসার জায়গা হচ্ছে লেখালেখি, লেখালেখি। লেখক সত্তা। তো আচ্ছা এবং আমার মনে হলো যে আমরা যে বাংলাদেশে যে জীবন যাপন করি, এবং এখানকার জীবন যাপন হচ্ছে অন্যরকম। এই যে অভিবাসীদের জীবন, এই হুম 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 অভিবাসীদের জীবন নিয়ে তো সেরকম লেখা হয় না। কিন্তু এটা যদি আমরা খুব মানে তাকিয়ে দেখি যে এই জীবনে তো অনেক বৈচিত্র্য আছে, এবং একটা বাংলা ভাষার পাঠক সে কিন্তু অন্যরকম একটা কিছুর আমেজ পাবে এই লেখায়। যেমন আমি ধরেন রবার্ট মোজেস বিচে গেলাম, হ্যাঁ? রবার্ট মোজেস বিচে নিয়ে হয়তো একজন আমেরিকান পোয়েট একটা কবিতা লিখলো, কিন্তু আমি যখন একটা কবিতা লিখবো, সেই কবিতাটা হবে একটা বাঙালি কবির কবিতা। কারণ এটা তো আমেরিকান পোয়েটের অনুভূতি, আমরা করছি না, অনুবাদ করছি না, এটা আমার একজন মৌলিক লেখা। তো এইভাবে আমি ভাবতে লাগলাম, এবং যখন আমি ভাবতে লাগলাম এক এক সময় এক এক অনুভূতির অনুরণন হলো। কখনো যখন আমি খুব বিষণ্ণ থাকি, যখন আমি আমার একটা মানে আমি যখন হারিয়ে যাওয়া একটা মানুষ, তখন আমার মনে হয় আমি একটা কবিতা লিখি, এবং কবিতা লিখলে মনে হয় কি যে আমি এক কিছু থেকে নির্ভর বোধ করি। আবার যখন গল্প, জীবনের নানা জটিলতা, এই যে বললাম যে ইমিগ্রেন্ট জীবনের হুম যে এই যে আমাদের যে সাজানো সংসার, সাজানো জীবন ফেলে যে আসা, এবং এই যে স্বজন, মা বাবা, ভাই বোন, আমরা যে রেখে আসা যে যন্ত্রণা, এবং এই দেশের যে খাপ খাইয়ে নেওয়া, বিশেষ করে ছেলে মেয়েদের ভিন্ন সংস্কৃতিতে বেড়ে মানে তৈরি করার যে একটা মানে কি সংগ্রাম, এই জিনিসগুলো আমি আমার লেখার গল্পগুলোতে আনার চেষ্টা করলাম। এবং এইটাই একটা বড় একটা প্রেক্ষাপটে লিখলাম উপন্যাস। কারণ আপনি জানেন যে উপন্যাস লেখা এই আমাদের এখানে তো একেবারে কি বলবো, যে জুতো সেলাই থেকে ওই যে কি হুম যেন হুম। চণ্ডীপাঠ, মানে সবকিছু করতে হয়। একটা কাঁচা সবকিছু মরিচ করতে কেটে হয়। ধরার লোক থাকে না, এক গ্লাস পানি ঢেলে দেওয়ার লোক থাকে না। হুম হুম তো আমাদের সবকিছু করে একটা উপন্যাস লেখা, হুম। কারণ উপন্যাসটা অনেক বড় প্রেক্ষাপট, এবং খুব মনোসংযোগ ধরে রাখতে হয়। তো আমি এইভাবে একটা উপন্যাস লিখলাম, এবং এটা জ্যাকসন হাইটস নির্ভর ছিল। কারণ আপনি পুরো আমেরিকায় যাই বলেন, জ্যাকসন হাইটস হচ্ছে বাঙালির হার্ট, মানে প্রাণ কেন্দ্র। হুম হুম। তো ওই হ্যাঁ হ্যাঁ। আমার চারটা চরিত্রকে আমি ওভাবেই রেখেছি যে জ্যাকসন হাইটস একটা স্কুলে, যে প্যারেন্টস তাদের পরিচয়, এবং তাদের সেখান থেকে ওদের বন্ধুত্ব, এবং ওদের চারজন চার চরিত্রের চারমুখী, এবং চারজন মানে চারটা সমাজের আহ, মানে চারটা সংস্কৃতি, চারটা কালচার ধারণ করে, চার ধরনের মানসিকতা। তো তাদেরকে আমি এক সুতায় গাঁথতে চেয়েছি। তো সেই উপন্যাসটা আমি লিখেছি, এবং আমি জানি আমি হয়তো আবার কবে উপন্যাস লিখবো জানি না, তবে আমি এই উপন্যাসটা লিখতে পেরে খুব আনন্দিত, তৃপ্ত। কারণ আমার মনে হয় যে এই উপন্যাসটা একটা কিছু হলে একটা হয়েছে, যে একটা দলিল হয়ে থাকলো হুম, হুম। এখানকার অবশ্যই অভিবাসীদের জীবনে। অবশ্যই। আমরাও কামনা করি আরো লিখবে। এইচবি রিতাকে দেখতে পাচ্ছি, ও হ্যাঁ হয়তো হ্যাঁ, কিছু আমি জিজ্ঞেস আছি, করবে। আমি রিতা? শুনছি। মনিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হওয়ার জন্য। আর ডেফিনেটলি আমি আপনাদের কথা শুনছি। তো মনিজুর রহমান যে কথাটা বললেন না, যে লেখালেখির বিষয়টা, আসলে এটা লেখালেখির বিষয়টাও কিন্তু আমাদের এই অভ্যাসটা একটা মানে মানসিক স্বাস্থ্যের জন্য একটা বিরাট একটা চর্চা ভূমিকা বলা যায়। এরকম সাধারণত আমাদের মনোবিজ্ঞানের অধ্যাপক বলেন আর মনোচিকিৎসক বলেন, এরাও বলে থাকে যে লেখালেখির চর্চাটা খুব অন্যরকম আমাদের মেন্টাল হেলথ রেমেডিতে এটা খুবই আমাদেরকে ইয়ে করে, সাপোর্ট করে। হ্যাঁ, তো আম, নিঃসন্দেহে। মনিজা আজকে মনিজা আমি আপু বলি। আসলে ফরিদা আপার মতোই আমার অবস্থা হয়ে গেছে সবসময় যেটা বলে। তো
তো আমি মনিজা রহমানের কাছে আজকে জানতে চাইবো এই যে আপনি আম, দেখি যে আপনার গল্প এবং কবিতা, আমি আপনার গল্পগুলোই বেশি পড়ি অনেস্টলি। এবং আম, সম্ভবত আমি অনেক কখনো সুযোগ পেলে মন্তব্য করি যে আপনার গল্পগুলো খুব অন্যরকম হয়। যে একটা সাজানো স্ট্রাকচার, একটা স্ট্রাকচারাল যে বিষয়টা, একটা প্রকৃতি কিংবা আম, মানে আমি উঠোন থেকে ঘরে পা রাখছি ওই যাত্রাপথের যে বর্ণনাটা চারপাশটা তুলে ধরাটা, এটা হয়তো আমিও পারি না। খুব সুন্দর করে সেটা মনিজুর রহমান বর্ণনা করেন। তো আপনার আম, গল্পগুলোতে যেই চরিত্রগুলো চলে আসে কিংবা যে সামাজিক যে বিষয়গুলো চলে আসে, এক একটা গল্পের আপনার থিম এক এক রকম। তো ওগুলো কি আপনি মানে এই যে বলা হয়, অনেকেই বলে যে নিজের অভিজ্ঞতা থেকে আমরা লিখি। তো ওই প্রত্যেকটা চরিত্র বলেন আর যে ঘটনা সমাজের যে ঘটনাগুলো আপনি তুলে ধরেন, মানে এগুলো আসলে কি সবগুলোই কল্পনা নাকি কিছু বাস্তব, বাস্তবতার মিশ্রণ, নাকি একান্তই আপনার কল্পনা এগুলো? না, অধিকাংশই বাস্তব এবং আমার দেখা মানুষেরা। এবং আমার আমার একটা যে বৈশিষ্ট্য হচ্ছে যে আমি খুব মনোযোগ দিয়ে মানুষেরকে খেয়াল করি, পর্যবেক্ষণ এবং শুনি, তাদের কথা শুনি। যেমন আমার স্কুলে, আমার ছেলে মেয়েদের স্কুলে, কিংবা আমাদের পাড়ার পার্কে, কিংবা আমি আমি একটা জিমে যাই, জিমে, কিংবা আরো একটা জায়গা আছে যেটা আমি বলি নাই কখনো, আমি বলি যে আমার বাসার কাছে একটা কিউইডি নামে একটা সংগঠন আছে, ওরা একটা আসলে কমেডি ক্লাব। তো ওখানে মাঝে মাঝে ওদের পার্সোনাল স্টোরি টেলিং একটা প্রোগ্রাম হয়, সব মাসে 2বার। আমাকে ওরা অনেক সময় বলে যে নিজের স্টোরি বলতে, কিন্তু আমার বলা হয় না, কিন্তু আমি ওদের কথা শুনি। পার্সোনাল স্টোরি টেলিং থেকে অনেক সময় কিছু গল্প আমি জানি, শুনতে পাই, যেগুলা হয়তো মানে কি বলবো যে মনে দাগ কাটার মতো। তখন তার সাথে আমি, হ্যাঁ, কিছু কল্পনা আমি তো অবশ্যই মিশ্রণ করি, কারণ আমাদের জীবন, আপনি আপনার মাকে নিয়ে লিখবেন, শুধু মাকে নিয়ে লিখলে হবে না, মা অনেক কিছু স্পাইস ঢোকাতে হয়, না হলে তো হ্যাঁ, একটা আর গল্প গল্প হয় না। লেখকের তো আমরা স্বাধীনতা আছে। হ্যাঁ, সকাল থেকে এই করলাম, ব্রাশ করলাম, এই করলাম, এটা তো এত গল্প হবে না। ডেফিনেটলি। হুম। তো আমি, কল্পনা তো অবশ্যই থাকে, কিন্তু আমি এখন পর্যন্ত যত গল্পই লিখেছি, হয়তো আমার জানা চরিত্র, কিংবা আমি রিতার কাছ থেকে শুনেছি, কিংবা ফরিদা আপার কাছ থেকে শুনেছি, কিংবা কারো কাছ থেকে শুনেছি, এরকম। কিন্তু অধিকাংশই হচ্ছে সত্য ঘটনা। সত্য ঘটনাটার সাথে আমি হয়তো একাধিক সত্য ঘটনাকে একসাথে এক সুতায় গাঁথি। এইভাবে করার চেষ্টা করি। কিন্তু সবকিছু আমার অভিজ্ঞতা নির্যাস। এবং রিতা যেটা বললো যে আমি ওটা বলতে চাই, আসলে কথা সাহিত্য, আপনি বললেন যে আমার কথা সাহিত্য আপনার পছন্দ। আমারও কথা সাহিত্যটা আমার প্রথম এবং প্রধান ভালো লাগার জায়গা। ডেফিনেটলি আমাদের লেখালেখির গল্পটা হোক, গল্পগুলো যেরকম হয়, ডেফিনেটলি আমার যেটা মনে হয়েছে, সম্পূর্ণ কল্পনা থেকে মনে হয় যে আসলে অতটা ফুটিয়ে তোলা যায় না, এখানে বাস্তবতার আঁচড় থাকতে হয়। আবার শুধু বাস্তবতা নিয়েও আমরা লিখতে পারবো না কল্পনা ছাড়া। এই মিশ্রণটা, যে দুইটা কল্পনা এবং বাস্তবতার যে মিশ্রণ ঘটানোটা, একটা তরকারিতে যেমন আমাদের কতটুকু পরিমাণ মশলা, কোন মশলাটা কতটুকু দিতে হবে, গল্পটা এইভাবে একজন লেখককে দক্ষতার সাথে সাজাতে হয়, আর নয়তো সেই গল্প পড়ে আসলে আম, ভালো লাগার মতো কোনো অনুভূতি তৈরি হয় না। অসংখ্য ধন্যবাদ মনিজা। আমি আপনার কাছে আর একটু জানতে চাইবো যে আপনি কবিতা গল্প দুটোই লেখেন, এবং আমরা জানি যে সংক্ষেপে একটি আপনার আবেগ বলেন, উপলব্ধি বলেন কিংবা ঘটনা বলেন, সেটা আপনি ফুটিয়ে তুলতে গেলে কবিতা একটা শক্তিশালী মাধ্যম, কারণ এখানে খুব সংক্ষেপে এই জিনিসটা হুম, আসে। হুম, হুম, হুম। আর গল্প কিন্তু মানে ওই ঘটনা কিংবা চরিত্র যেটাই হোক, আমাদের উপলব্ধিটা এটা কবিতা কিন্তু সংক্ষেপে আর আমাদের নিয়ে আসে, শক্তিশালী হলে খুব সংক্ষেপে। কিন্তু সেক্ষেত্রে গল্প কিন্তু আমাদেরকে বিস্তারিতভাবে একটা বিষয় তুলে ধরে, হুম। আমরা নিজের মতো করে সাজাতে পারি। তো এই যে আপনি দুটোই লিখছেন, কবিতা এবং গল্প, তো এই যে দুই দুই মাধ্যমে লেখার সময় আপনি এই যে একটা জিনিসকে বর্ণনা করা, আপনার উপলব্ধিটা, বাস্তবতা কিংবা আপনার কল্পনার সংমিশ্রণটা, কবিতার ক্ষেত্রে একরকম শৈলী, গল্পের ক্ষেত্রে একরকম শৈলী, তো এই দুইটার ভারসাম্য আপনি আম, কিভাবে রক্ষা করেন, কিংবা এটা করতে গেলে কি কোনো জটিলতায় পড়েন কিনা? আমি আমার কবিতা আসলে অনেকেই বলে যে হয়তো আমি একটু একটু করে উতরে যাচ্ছি, যে আমার কবিতা অনেকে বলে যে এটা গল্পের মতো।
আবার গল্প লিখলে মনে হয় যে কবিতার মতো, এটা বলে অনেকে, হয়তো দুইটার মিশ্রণ হয়। আমি বাংলাদেশে থাকতে অনেকদিন, দীর্ঘদিন কণ্ঠশীলন নামে একটা সংগঠনের সাথে ছিলাম, তো আবৃত্তি করতাম। এবং আমি যখন আবৃত্তি করতাম তখন আমি যে ধরনের কবিতা খুঁজতাম আবৃত্তি করার জন্য, আমি মানে নিজেই থেকে সেই ধরনের কবিতা লিখি, যে আমার কবিতা পড়লে অনেকেই দেখি যে নিজেদের খুব মানে যুক্ত করে, যে আমার সাথে, আমার জীবনের সাথে মিলে গেল, বা আমি হুম, এরকম ভাবছিলাম, মানে খুব প্রভাবিত হয়। তখন আমার মনে হয় যে আমি যেভাবে সহজভাবে জিনিসটা তুলে ধরতে পারি, এটাই আমার সার্থকতা, যে একজন সাধারণ পাঠক যেটা পড়ে নিজেকে নিজেকে মেলাতে পারে। এবং গল্পেও অনেক দেখেছি যে মানুষ বুঝতে পারে। এবং আমি বলতে চেয়েছি যে আমাদের খুব চেনা কাহিনীগুলোই আমি তুলে ধরি। আর আপনি যেটা বললেন যে আসলে ভারসাম্য রাখা, আমি যখন নিজের মধ্যে যেটা তাড়না বোধ করি আসলে সেটাই লিখি। সেটা বিশেষ করে কবিতাটা হচ্ছে যে আমি বলেছি যে আমার যখন কবিতা পেয়ে বসে তখন আমি কবিতাই লিখি। এমন না যে আপনি কবিতা লিখতে কম সময় লাগে বা গল্প লিখতে বেশি সময় লাগে, সেটা কিন্তু না। কারণ আপনি definitely. একটা 12-14 লাইনের কবিতা লিখতেও কিন্তু প্রায় সপ্তাহ বা 10 দিনও লাগে, কারণ প্রতিটা লাইন তো আপনাকে ভেবে ভেবে এবং অনেক কাটছাঁট করতে হয়। আপনি তো সব মানে কবিতার তো একটা ছন্দ থাকতে হয়, যদিও আপনি অক্ষরবৃত্তে লিখছেন বা আপনি গদ্য কবিতা লিখছেন, কিন্তু ওই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ মনে হয় পড়লে মনে হয় যে এই এই শব্দটা বাদ দিয়ে কবিতাটি হতো না, এমন ভাবে কবিতাটা লেখা হয়। তো এইভাবে যদি আপনি দেখেন যে আমি, হ্যাঁ, একটা 14 লাইনের কবিতা মনে হবে যে, অনেকে বলে না, হ্যাঁ আমি এখানে আস্তে আস্তে টেনে লিখে ফেললাম। আমি তো ওভাবে লিখতে পারি না যে হ্যাঁ আস্তে আস্তে। আমি একটা কবিতা অনেক দিন ঘষা মাজা করি, করতে করতে হয়তো হয়তো আমি বলবো না যে অনেক ভালো, কিন্তু আমার এটাই সেরা। এবং আমি যখন একটা গল্প লিখি সেটাও অনেক চেষ্টা করি যে না, আমার গল্পটা যেন একটা না একটা ভাব থাকে, এই জন্য অনেক এডিট করি। আর একটা জিনিস রিতা, যেটা আমি বলতে চাই, যে আসলে লেখালেখিটা হয়েছে কি যে মানে সবসময় লেখার মধ্যে থাকতে হয়। লেখালেখি একটা মেডিটেশনের মতো। আমি স্কুলে কাজ করি, কিংবা আমি সংসারে কাজ করি, কিংবা আমি বাইরে বিভিন্ন অনুষ্ঠানে যাই, কিন্তু সবসময় একটা লেখার ভাবনার মধ্যে থাকতে হয়, যে আমি যখন একটা জিনিস দেখছি তখন আমার ওইখান থেকে কিছু, হয়তো আমি ভুলে যেতে পারি, কিছু নোট রাখি, কিছু কবিতার লাইন হঠাৎ মাথায় আসলো, আমি আমাদের তো সবার হাতেই ফোন থাকে, ফোনে নোটসে লিখে রাখি। তো ওই লাইনগুলো যখন নাড়াচাড়া করতে করতে অনেক, ওগুলো পরবর্তী সময় যখন লিখতে বসি, তখন লেখার তো টেবিলে বসলাম, আর এরকম কথা বলে না যে আমাকে প্রশ্ন করলো রিতা বা ফরিদাপা, আমি উত্তর দিয়ে দিলাম। লেখালেখিটা তো হচ্ছে যে বললাম ধ্যান বা মেডিটেশনের মতো, তো ওটা অনেক গভীরে নিজের অবচেতন মনের সাথে যুক্ততা স্থাপন করে তারপর আপনার লেখার ভাষা আসে। কারণ একজন কবি, একজন লেখক তো ঈশ্বরের কণ্ঠ, তো নিজের মধ্যে যদি ডুব না দেওয়া যায় তো লেখা আসে না। তো আমি আগে নিজের মধ্যে ডুব দিয়ে দেখি যে আমি কি চাচ্ছি, কি লিখতে চাচ্ছি, তখন যেটা আমি ভালো লাগে তখন সেটাই লিখি। তো যেটা বললাম যে হ্যাঁ, কবিতা আমি আপনাকে আগেও বলেছি যে কবিতা আমি যখন খুব বেদনায় থাকি, কিংবা আমি মানসিক যন্ত্রণায় থাকি, কিংবা আপনি তো মনোবিজ্ঞানের ছাত্রী, আপনি জানেন যে অনেক সময় আমরা বিষণ্ণ থাকি, আমরা উদ্বিগ্নতায় ভুগি, আমরা অনেক কিছু বোঝাতে পারি না, তখন আমি কবিতার সাহায্য নিই। কিংবা আমি কখন স্মৃতিকাতর থাকি, আমার কবিতায় খুব স্মৃতিকাতরতা বারবার ঘুরে ফিরে আসে। ডেফিনেটলি আপনার যে কবিতার কথাটা, আমি আপনার কবিতা পড়তেও শুনেছি, আপনার কবিতা আমি নিজেও পড়েছি। আমি বলবো সেটা, যেটা বললেন যে আমার কবিতা পড়লে অনেকে বলে এটা তো আমার কথা আমার সাথে মিলে গেছে, কারণ আপনার কবিতার স্ট্রাকচারটা হচ্ছে গদ্য কবিতা। হুম, তো হুম। আমাদের গদ্য পদ্যের আলাদা স্ট্রাকচার আছে, ওই গদ্য কবিতাটা এটা নিয়েও আপনার কাছে আমার জানার আছে যে পাঠক যে বলে যে এটা তো আমার সাথে মিলে গেছে, এই মিলে যাওয়ার বিষয়টা নিয়ে আপনার কাছে আমার পরে প্রশ্ন আছে। আর যে কবিতা লেখার বিষয়টা বললেন এটা নিয়েও একটু যুক্ত করি। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যেমন আমাদের বাংলাদেশের লেখক, সাংবাদিক কাকুন রেজা যেমন বলেন যে কবিতা তো ফ্যাক্টরিতে তৈরি হয় না। ওনার কাছে কবিতার সংজ্ঞাটা হচ্ছে কবিতা তো ফ্যাক্টরিতে তৈরি হয় না, একটা কবিতা তৈরি করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ কেন সময় লাগবে? হুম, হুম। কবির মগজে কবিতার যে আহ, মানে শব্দ, যে অলংকার, সেটা কবির মগজে সেটা 24 ঘন্টা কিলবিল করে। যখনই একজন কবি পথে ঘাটে হাঁটছে, চলাফেরা করছে, এমনকি রান্না করছে, এরকম সময় যখন একজন কবির কোনো একটা জিনিস উপলব্ধ হয়ে যায়, ইভেন একটা পেঁয়াজ কাটছি, সেই কাটার মধ্যে থেকেও যদি তার মাথায় একটা কোনো উপলব্ধি চলে আসে, একটা হত্যার ঘটনা কিংবা কিছু,
ওই উপলব্ধি থেকেই কবি ইনস্ট্যান্ট কবিতা লিখে ফেলেন। এটা হচ্ছে ওনার সংজ্ঞা। তো আমরা জানি আমাদের অনেকের কবিতাটা সময় লাগে লিখতে, যে যেইভাবে লিখে নিজেকে সমৃদ্ধ করতে পারেন, এটাই হচ্ছে বড় কথা। আর আপনার ডেফিনেটলি এই যে জীবনের সাথে মিলে যাওয়া কবিতা, এটা নিয়ে আপনার কাছে আমি পরে আসবো। ফরিদা আপা সম্ভবত অপেক্ষা করছেন। ধন্যবাদ রীতা। তো রীতা যেহেতু কবিতা নিয়ে বেশ একটু চুলচেরা বিশ্লেষণে গেল, এই ক্ষেত্রে আমারও একটা প্রশ্ন আছে। যেমন মনে যে তুমি, আমরা জানি, আমরা তোমার গল্প পড়ি, কবিতা পড়ি, কবিতার চাইতে গল্পটাই বেশি পড়ি। আহ, তুমি একজন কথা সাহিত্যিক, তুমি একজন কবি, তুমি একজন সাংবাদিক। এটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। আহ, কিন্তু এখন আমাদের যেটা আমরা দেখি, এখন আমাদের কাছে লেখাটা তো খুব সহজলভ্য হয়ে গেছে। যেমন আগে মানুষ অনেক লিখতো, অনেক চর্চা করতো, তারপরে হয়তো পত্রিকায় একটা গল্প বা কবিতা বা উপন্যাস প্রকাশিত হতো। তখন মানুষ ভাবতো যে না, আমি কিছু একটা করতে পারলাম। কিন্তু এখন কিন্তু দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটা গল্প লিখি, সেইটা ছাপা হয়ে যায়। আমি যদি একটা গান লিখি, সেটাই গান হয়ে প্রচারিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা গল্প লিখেও অনেকে বলছেন যে আমি কথা সাহিত্যিক। এরকম অনেকেই দেখা যাচ্ছে, আমি খারাপ বলছি না তাদের, বা তারা লিখছেন। তো তুমি যেহেতু কথা সাহিত্যিক, তোমার যেহেতু লেখার ভালো সুনাম আছে, আমিও তোমার লেখার একজন ভক্ত। তোমার বাক্য চয়ন, শব্দ চয়ন আমি খুব পছন্দ করি। তোমার বর্ণনার যে রীতি, আমি এগুলো খুব পছন্দ করি। তো যেহেতু তোমার একটা ভালো লেখার জায়গা আছে তোমার, সেখানে তোমার কাছেই জানতে চাচ্ছি যে কথা সাহিত্যিকের আসলে সংজ্ঞাটা কি? যেহেতু অহরহ অনেকেই লিখে ফেলছে যে আমি কথা সাহিত্যিক। তো বিনয়ের সাথে জানতে চাচ্ছি তোমার কাছে যে আসলে কথা সাহিত্যিকের সংজ্ঞাটা কি? মানে কথা সাহিত্য যেটা চর্চা করে, আমি আমি যেটা বলতে চাই যে আসলে গল্প এবং উপন্যাস দুই দিকে যারা পারদর্শী, তাদেরকে আমি কথা সাহিত্যিক হিসেবে ধরতে চাই। এবং আম, এবং তার লেখার কিছু পাঠক আছে যে তার গল্পগুলো মৌলিক। এখন আমি অনুবাদ করলাম, আমি তো অনুবাদও করেছি একটা বই, রোয়াল্ড ডালের। কিন্তু সেটা তো আমি তো গল্প উপন্যাস অনুবাদ করলে আমি অনুবাদক, আমি তো কথা সাহিত্যিক হব না। কিংবা আমি তো অনেক, এটা আমার পেশার কারণে আমি অনেক ফিচার লিখেছি, অনেক প্রবন্ধ লিখেছি। আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি দৈনিক জনকণ্ঠে 12 বছর চাকরি করেছি। তার আগে মানব জমিনে চাকরি করেছি, ক্রীড়ালোকে লিখেছি, ক্রীড়া জগতে লিখেছি, সংবাদে লিখেছি। তো আমার তো অনেক ফিচার, অনেক রিপোর্ট, অনেক আর্টিকেল এগুলো আছে। তো এগুলো তো আমি আমি তো তখন আমি নিজেকে কথা সাহিত্যিক দাবি করতাম না, তখন আমি ছিলাম সাংবাদিক। এখন মানে আপনাকে ফিচার, আপনাকে আর্টিকেল, প্রবন্ধ, রিপোর্টের সাথে আপনার সাহিত্যের একটা আহ, পার্থক্য তো থাকবে। আপনাকে সেইটা পার্থক্যটা বুঝে আপনাকে নিজেকে বলতে হবে, কারণ আমি ওই পথগুলো হেঁটে এসেছি। এই জন্য আমি জানি যে হ্যাঁ, আমি আমি নিজেকে কথা সাহিত্যিক দাবি করি না, কিন্তু কথা সাহিত্যটা আমার এখন প্রধান ভালো লাগার জায়গা, এবং আমি এটাই হতে চাই। আমি এখন হইনি, কারণ হচ্ছে যে আপনি জানেন যে কবি শামসুর রহমান যে মৃত্যুর আগেও কখনো বলেনি যে আমি কবি। কারণ হুম। কবি যদি হয়েই গেলাম, আমি যদি কথা সাহিত্যিক হয়েই গেলাম, তাহলে তো আমি গন্তব্যে চলেই আসলাম, তখন তো আর সামনে যাওয়ার কিছু নাই, আমি তো শেষ। কিন্তু এই যে চলাটাই হচ্ছে আসল। এবং আপনি যেটাই বলেন যে আসলে কবিতা হোক এবং গদ্য হোক, যাই হোক, সবকিছু কিন্তু এত সহজ না। মানে আপনি একটা গল্প লিখলেন বা বা অনেকে, বা একটা কবিতা লিখলেন, মানে এটা কি কবিতা হয়ে গেল? বা একটা গল্প লিখলেন, এটা কি মানে কিছু লিখলেন, এটা গল্প হয়ে গেল? কারণ এইগুলো তো আপনাকে সেই রকম স্ট্রাকচারটা জানতে হবে, এবং সেই ভাষার গভীরতা এবং আপনার লেখার শৈলী, এগুলো থাকতে হবে। কবিতার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আনতে হবে। কবিতায় কিছু আড়াল থাকে। আপনি তো সহজ সরল ভাষায়, আমরা তো ক্লাস 7-8-এ থাকতে আমরাও কবিতা লিখতাম, হুম, হুম, হুম। এগুলো তো আমরা কোথাও প্রকাশ করিনি বা আমরা মনে করি না যেগুলো কবিতা হয়েছিল। তো একদম, মানে আমি যেটা বলতে চাই যে লেখালেখি করতে হলে একটু প্রস্তুতি নিয়ে আসতে হয়, যে আমার জানতে হবে যে আসলে এইটা কোনটা। অনেকে, আমি যেমন উপন্যাস
কে অনেকে বলেছে তোমার গল্পগ্রন্থ, বা আমার গল্পগ্রন্থকে অনেকে বলে যে হ্যাঁ তোমার উপন্যাস পড়েছি। তো উপন্যাসের গল্প তো এক না, গল্পগ্রন্থ তো এক না, দুটো তো পুরো আলাদা। তো এইগুলো জানতে হবে। একদম অপ্রস্তুত হিসাবে এসেই সামান্য লিখি মানে এত দাবি করাটা আমি মনে হয় সমীচীন মনে করি না। কারণ প্রথমত যেটা, রীতা আমার সাথে একমত হবে যে লেখালেখি কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, কিছু গ্রামার আছে, আপনাকে ওই গ্রামার গুলা জানতে হবে। যত জানার তো শেষ নেই। আমি আমি বা রীতা বা আপনি, আমরা তো সবকিছু জানি না, কিন্তু লেখার পাশাপাশি ওগুলো আপনার জানার চেষ্টা করতে হবে। যেমন আমি তো আমি মনিজুর রহমান, আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। আমাদের কথা সাহিত্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি যেটা মনে করি যে কথা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জীবনকে মানে গভীরভাবে পর্যবেক্ষণ করা, এবং এই পর্যবেক্ষণ থেকে যে লব্ধ অনুভবগুলো আছে সেইটাকেই গল্প হোক, উপন্যাস হোক, কাহিনী হোক, সেটার মধ্যে আম, ঠিকঠাক মতো বসাতে পারা। এইটা নিয়ে আপনি কি বলেন? হ্যাঁ, এটা তো আমি আগেই বলেছি যে আমি আমার যেটা মূল আম, মানে আমি বলবো যে গুণ, যে আমি খুব পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণ করি এবং মাঝে মাঝে সেগুলো নোট রাখি যে আমি না ভুলে না যাই। এবং আমি মানুষের কথা শুনি, শুনতে পছন্দ করি। এবং আমি অনেক সময় প্রশ্ন করি, যে জানতে চাই, তার গল্পটা শুনতে চাই। এবং অনেকের সাথে দেখা হলে তাকে বলি যে হ্যাঁ আপনার জীবনের গল্পটা বলেন, বা আপনি আপনার জানা কোনো ঘটনা থাকলে বলেন। তো ওই সব, আমি তো বললাম যে সব ঘটনা তো নাটকীয় হয় না, তো ওই ওই জন্য হয় কি আমি হয়তো শেষটা আমি কল্পনা করিনি। কিন্তু দেখা যায়, যেমন আমার একটা গল্প আছে যে স্পাম ডোনার। তো এই স্পাম ডোনারের কাহিনীটা আমি পেয়েছিলাম আমার পরিচিত একটা মেয়ের কাছ থেকে, যে তার একটা ছাত্রী, মানে সে বিহেভিয়ার টেকনিশিয়ানের কাজ করতো, এবিএ থেরাপিস্টের আন্ডারে। ওই শিশুটি ছিল একটা, তার মা স্পার্ম ডোনারের কাছ থেকে নিয়ে তারপর ওই বাচ্চাটার জন্ম হয়, এবং বাচ্চাটা অটিস্টিক। তো অটিস্টিক আমি হওয়া, পড়েছিলাম তোমার এই সেটা গল্প। নিয়ে হ্যাঁ তার মা এবং নানির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল নানা বিষয় নিয়ে। তো এই কাহিনীটা আমি একজনের কাছ থেকে শুনেছিলাম, মানে এইটুই শুনেছিলাম। কিন্তু বাকিটা আমার জানা ছিল না যে স্পার্ম ডোনারে কি হলো, বাকিটা আমি কল্পনা করে বসিয়ে নিয়েছি। মানে এইটাই হচ্ছে যে আমি, বাকিটা আমার পর্যবেক্ষণ, কারণ আমিও বিবিএ টেকনিশিয়ান হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো আমি ওটার সাথে আমার আমার দেখা একটা পরিবারকে মিলিয়েছি। এভাবে যেটা বললেন যে হ্যাঁ পর্যবেক্ষণ করতে হয় এবং জীবনের গল্পগুলো বলতে হয়, এবং সেজন্য একটা দরদি মন থাকতে হয়। এবং আরেকটা একটা শৈলী গভীর, সম্পর্কে আমি একটু মাঝখানে বলি আমার আমাদের হচ্ছে একটা গভীর পর্যবেক্ষণও থাকতে হয়। হ্যাঁ, আমি একটা যেমন, কথা সাহিত্যের আচ্ছা, ছোট্ট হুম হুম একটা শৈলী সম্পর্কে একটু আমি এখানে উল্লেখ করব যে আমাদের আমরা যদি শরৎচন্দ্রের কথা বলি, দেখেন হুম তার সময় কিন্তু সমাজের জটিল আবর্ত, নারীর হুম মনস্তত্ত্ব, হুম 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 এই এই জটিল বিষয়গুলো, নারীর মনস্তত্ত্ব নিয়ে শরৎচন্দ্র লিখেছেন, কিন্তু তিনি এমন ভাবে বর্ণনা করেছেন যে মনে হয়েছে মানে আমি ভাতের উপর কাঁচামরিচ দিয়ে খাচ্ছি, হুম মানে হুম এত সহজভাবে উনি এত হুম। জটিল জটিল বিষয়গুলো লিখেছেন। এবং আর সহজ সরল ভাবে শরৎচন্দ্রের কিছু বর্ণনা করে গেছেন উনি। তার বর্ণনার যে শৈলীটা ছিল, এই বর্ণনার বেলায় কোথাও কিন্তু একটা অভিনত্ব চোখে পড়ে আমাদের। যেমন তিনি যেমন তিনি লিখেছেন মন কোনো একটা ইয়েতে, উপন্যাস কিংবা কোনো একটা জায়গা, আমার ঠিক মনে পড়ছে না নামটা, আমি আসলে তো বড় মানে লেখক কেউ নই যে এগুলো আমার মুখস্থ থাকবে। তো কোথাও উনি লিখেছেন যে মনে মনে বলিল কিন্তু মুখে কহিল। ওনার একটা বাক্য ছিল, মনে মনে বলিল কিন্তু মুখে কহিল। এই যে দেখেন, একই জিনিস, হুম একই হুম। এক্সপ্রেশন, উনি মনে মনে যেটা বলল সেটাও উনি বললেন, আবার মুখে যেটা বললেন সেটাও বললেন। তো এই যে একই জিনিসকে উনি দুইটা ভিন্ন দিক থেকে হুম। শৈলীতে, ওনার যে বলিল কথা এবং সাহিত্যে যে উনি কহিলর যুক্ত ভিতর দিয়ে করেছেন। উনি হ্যাঁ, ডিফারেন্সটা নিয়ে আসলেন। এই এই যে একটা স্টাইল, ওনার যে একটা হুম সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইল, হ্যাঁ। তো এটা কিন্তু অন্যরকম। তার এই স্টাইলটা আমাদের রবীন্দ্রনাথও ছিলেন কথাশিল্পী। তারপর যেমন আমাদেরকে প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাইট, প্রভাত, তারাশঙ্কর, প্রভাত হ্যাঁ, কুমার। তিনি ছিলেন কথা সাহিত্যে। আমাদের হুমায়ুন আহমেদও ছিলেন কথা সাহিত্যে। হুম। তো প্রত্যেকের কিন্তু এক একটা নিজস্ব শৈলী। তো মনিজা আপার কাছে আমি একটু জানতে চাইবো। আমি আবারও মনিজা রহমান থেকে আপাতে চলে গেছি, সারা বছর যেটা বলে অভ্যাস। আই এম সরি ফর দ্যাট। তো এই যে নিজস্ব একটা শৈলী তৈরি করাটা, এটা কি মনিজা রহমান অটোমেটিকলি আসলে যারা কথা সাহিত্য নিয়ে কথা বলেন কিংবা সাহিত্য নিয়ে কথা বলেন কিংবা যারা কথা সাহিত্যিক, এই যে তাদের মধ্যে নিজস্ব একটা
শৈলী তৈরি হওয়া, রাইট, নিজের একটা শৈলী, স্টাইল হ্যাঁ। তৈরি হওয়া, এটা কি নিজে থেকেই গড়ে ওঠে চর্চা করতে করতে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যে শরৎচন্দ্রের কথা বলা হলো, বাংলা সাহিত্যে এমনিতে বলা হয় যে ওই সময়টায় যে 4 জন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ছিলেন। একজন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর, যার কথা ফরিদাপা বললেন। এবং তাদের কিন্তু 4 জনেরই লেখার বৈশিষ্ট্য ছিল আলাদা। আপনার শরৎচন্দ্র যত জনপ্রিয় ছিল, হয়তো অন্যরা অত জনপ্রিয় ছিল না, কিন্তু তাদের লেখার আবার বর্ণনাটা অন্যরকম। আপনি মানিকের লেখায় দেখবেন যে মানিক খুব নিচু শ্রেণীর মানুষদের জীবনযাপন নিয়ে লিখছেন, কারণ সে ওইভাবে দেখেছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক চিন্তা ভাবনা মানে কি বলবো, প্রভাবিত করে। মানিক কিছুটা বামপন্থী হুম, রাজনৈতিক ভাবনার লোক ছিলেন। পুতুল তারপর নাচের রীতিকথায় হ্যাঁ, আমরা এটা দেখতে পাই। তারপর আপনার ওই যে পদ্মা নদীর মাঝি, হুম, তারপরে ছোট গল্পগুলো যে, তারপর আপনি বিভূতিভূষণের দেখেন যে বিভূতিভূষণের সবচেয়ে যে বিখ্যাত উপন্যাস, যে পথের পাঁচালী। অনেকেই তো পথের পাঁচালী সিনেমা নিয়ে অনেকেই মানে হুম, ভূয়সী প্রশংসা করে যে এটা তার দেখা শ্রেষ্ঠ চলচ্চিত্র, কিংবা এটা তো অস্কারে পেয়েছিল। কিন্তু আমি বলবো যে উপন্যাস তার মানে সিনেমার চেয়ে অনেক ভালো। এবং আপনি যখন বিভূতিভূষণের উপন্যাস দেখবেন যে বিভূতিভূষণের কিন্তু একটা আলাদা স্টাইল, যেটা রীতা বলছিল যে আপনার শরৎচন্দ্রের লেখায় যত নাটকীয়তা থাকে, আবার বিভূতিভূষণ কিন্তু খুব বর্ণনাত্মক। মানে লিখছে লিখছে, বর্ণনা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কাহিনীর কিন্তু খুব বেশি নাই। খুব মানে সাধারণ জীবন যাপন নিয়ে লিখছে। আবার তারাশঙ্কর উনি কিন্তু ওই যে যারা মানে আদিবাসী তাদেরকে নিয়ে লিখছে, যারা একটু নিচু জাত তাদেরকে নিয়ে লিখছে। তো এক একজনে, এবং আপনি যদি ধরেন আপনি লেখকের নামও জানলেন না, তখন যারা, আমি বলতে চাচ্ছি যারা উঁচু শ্রেণীর পাঠক, তারা হয়তো এই উপন্যাসটা লেখাটা পড়েই বুঝতে পারে যে এটা কার লেখা। এটাই হচ্ছে মানে একজন বড় লেখকের বৈশিষ্ট্য। যেমন বিখ্যাত লেখক যে হ্যারি পটারের লেখক, সে একবার তার হ্যারি পটার জনপ্রিয় হওয়ার পরে সে একটা ছদ্মনামে একটা পত্রিকায় একটা উপন্যাস লিখেছিল, কিন্তু পাঠক ধরে ফেলেছিল যে উনি হ্যারি পটারের লেখক। তো আসলে আসল লেখকরা এটা হচ্ছে আগুনের মতো, তারা নিজে থেকে লুকাতে পারে না। আমরা আসলে তো মানে কি বলবো যে আমরা সৈকতে নুড়ি কুড়াচ্ছি, মানে আসলে তো সামনে মহাসমুদ্র। তো এই সব লেখকদের সাথে তুলনা করলে তাদের যে ত্যাগ, তাদের, আপনি জানেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বিশেষভাবে বলবো যে মানিক বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন, কিন্তু শুধুমাত্র লেখালেখির কারণে লেখালেখিতে সময় দিতে গিয়ে উনি বস্তিতে এসেছিলেন, কারণ হুম। তার কোনো আর কোনো আয় ছিল না। তো তা- বস্তিতে তাদের থাকতে হতো। লেখায় তাদের লেখায় কিন্তু যে তাদের যে আমাদের ত্যাগ, নিম্ন বর্গের মানুষের যে জীবনের চালচিত্র, এগুলা খুব সূক্ষ্মভাবে এবং উঠে আসে। তাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের হুম, জীবনে নাকি কোনো বন্ধু ছিল না, কারণ বন্ধুত্ব করার মতো সময় তার ছিল না। উনি যে উপন্যাসগুলো লিখেছে, সেই উপন্যাস উৎসর্গ করার মতো কেউ ছিল না। যে কাকে উৎসর্গ করবে, তার তো কাছের কেউ নাই, তার তো কোনো বন্ধু নাই। তো সে দেখা গিয়েছে যে উৎসর্গ করছে যে একটা সমাজকে, যে না, হ্যাঁ, নিচু জাতের সমাজকে আমি উৎসর্গ করলাম বা এরকম। তো এইরকম ছিল তার, মানে আমরা তো আসলে হচ্ছে কি যে সব কিছু করে তারপর ওই যে একটু অবসর সময় লিখি। হ্যাঁ, তারপরেও চেষ্টা করি যতটুকু সময় তারপরেও পাই। আমরা নুরি হ্যাঁ, করানোর চেষ্টা করছি, এটাও হ্যাঁ, কিন্তু চেষ্টা কম করছি। না। এই যে আসলে তো সেই সময়টা, সেই দশক, 30-এর দশক, 40-এর দশকের, যে আমরা এখন নিউ ইয়র্কে একটা পৃথিবীর ব্যস্ততম শহরে যে লিখছি, এটাও অনেকখানি। তারপরও মানে বলবো যে হ্যাঁ, প্রত্যেকের লেখকের চেষ্টা করা উচিত যে তার লেখালেখির মধ্যে মানে তার নিজস্বতা তুলে ধরা, যাতে হুম। পাঠক বুঝতে পারে যে না, হ্যাঁ, এটাই ইনি সেই। এটা হ্যাঁ, খুবই যেমন আমরা বর্তমানে যে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেলিনা হোসেন, ওনার নীলময়ূরের যৌবন, হাঙর নদী গ্রেড, এগুলো যদি পড়ি, আমরা আসলে শিহরিত হই যে মানুষের জীবন দর্শন কত গভীর। কিংবা শওকত আলীর প্রদর্শী প্রাকৃতজন যদি পড়ি, উম, সেখানে তো আমরা দেখতে পাই যে জীবনের গভীরতা ওনাদের কাছে কত গভীর ছিল এবং কত স্বচ্ছ ছিল এবং জটিলও ছিল। সেগুলো আমরা যত পড়ি তত মুগ্ধ হই এবং তত তার ভেতরে ঢুকতে পারি। ওই যে তুমি বললে না যে নড়ি কুড়ানোর মতো, তা আমরা তো ওই চিন্তা চেতনাগুলোর ভেতর দিয়ে ওই তাদের তাদের স্বপ্নগুলোকে, তাদের শব্দগুলোকে আমরা নুড়ি কুড়ানোর মতো করে নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করি। এটাও কম না, আমরা চেষ্টা করব নুড়ি আরো বেশি কুড়ানোর। তো মনে যে এবার তোমার কাছে আর একটা প্রশ্ন করছি যে তোমার
প্রিয় কবি বা লেখক কে? আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ, আর প্রিয় কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, চমৎকার চমৎকার। তোমার নিশ্চয়ই জীবনানন্দের কোনো কবিতা মুখস্থ আছে বা আবৃত্তি করো, যেহেতু আমি একটু পরে তোমাকে আবৃত্তির জন্য বলবো। তার আগে আমরা একটু অন্য প্রশ্নে যাচ্ছি। যেমন তোমার বইয়ের সংখ্যাটা কত? আমার আর এর বইয়ের ভিতরে সংখ্যা কবিতা, গল্প বা অনুবাদ কোনটা কয়টা আমাদের পাঠকদের জন্য তুমি একটু জানাও। আমার আসলে ওইভাবে সংখ্যাটা মনে নেই যে কোনটা কয়টা। তো আমার মোট বইয়ের সংখ্যা 15টি। আর এর মধ্যে গল্প বেশি, গল্পগ্রন্থ বেশি। আর প্রবন্ধ আসলে আমি যে শুরুর দিকে কিছু আমি যে বিভিন্ন পত্রিকায় ফিচার লিখতাম, সেখান থেকে বই করেছিলাম। তো ওই বইগুলা আসলে এখন মানে মনে হয় যে আমি আসলে বের করেছিলাম, কিন্তু আম, এখন আমার ওগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয় না, কারণ আমি কবিতা এবং গল্প দিয়েই আমি এখন সামনের দিনগুলো আমি কথা ভাবি। আর কবিতা বই একটি, এবং ইচ্ছা আছে যে আগামী বছর একটি কবিতার বই বের করার। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর হচ্ছে আহ, আমার হয় রিতা কিছু বলবে। হ্যাঁ, রিতা। আমি মনিজার রহমানের কাছে আমার একটু জানার আছে। আম, মনিজার রহমানের একটা, আমি ভুলে যাব যদি এখন ওনার কাছে এটা জানতে না চাই, যে ওই যে সহজ, আমাদের সহজ যে ভাষার কথাটা, আমাদের গল্প হোক উপন্যাস হোক, যেটা পাঠক পড়ে মনে করেন যে এটা তো আমার জীবনেরই কথা, মানে ভিতরে লেগে যায়। ওইটা নিয়ে, এক্সকিউজ মি, ওইটা নিয়ে আমার একটু কথা আছে। তো এই প্রসঙ্গে আমি আপনাকে, মনীষা রহমানকে বলবো যে লেখকের সাথে কিন্তু আমাদের পাঠকের একটা আম, দ্বন্দ্ব প্রায় সময় লক্ষণীয়। যদিও এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব না, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো লাঠি বড়শি নিয়ে রাস্তায় বের হয়ে যাওয়া, কিন্তু একটা তাদের অন্তর্দ্বন্দ্ব আছে আমাদের লেখকের সাথে পাঠকের আছে। সেটা হচ্ছে যেমন, বিশেষ করে আমি কবিতার বেলায় বলবো, যেমন দুর্বোধ্য শব্দের ব্যবহার অনেক পাঠক কিন্তু বুঝতে পারেন না, অনেক জটিল শব্দগুলো। অনেকের কবিতায় রবীন্দ্রনাথের শব্দ থাকে, অনেকের কবিতায় আম, এমন সব, মানে বুদ্ধদেব বসুর শব্দ থাকে, নজরুলের শব্দ থাকে। তো ডেফিনেটলি কোনো শব্দ তারা নিজের জন্য একা আবিষ্কার করেননি। যেমন জীবনানন্দ দাশের ভিন্ন কিছু শব্দ, একেবারে পরিচিতি শব্দ আছে, যেটা আমরা শুনলে বুঝতে পারি এটা জীবনানন্দ দাশের কবিতা। তারপরও কিছু দুর্বোধ্য শব্দ আছে যেটা হয়তো সেই কবিরা ব্যাখ্যা করে যেতে পারছেন কিংবা সাজাতে পেরেছেন। আমরা অনেক সময় দেখা যায় দুর্বোধ্য শব্দের ব্যবহার করতে গিয়ে ঠিক লাইন টু লাইন, যে পংক্তি টু পংক্তি, ওই ছন্দ পতনটা ঘটে যায়, আমরা ঠিক সাজাতে পারি। তো এটা নিয়ে অনেক সময় দেখা যায় যে পাঠকদের মধ্যে একটা অনাগ্রহ তৈরি হয়। অনেক ক্ষেত্রে অনেক সময় পাঠক মনে করেন যে কবিতার সহজ ভাষা ব্যবহার করা দরকার, যেন এটা পড়লেই মনে হয় যে এটা তো আমার জীবনের কথা, এটা তো আমার কথা, এটা তো আমার কষ্ট, আমার দুঃখ, এরকম যেন মনে হয়। তো এটা অনেক পাঠক বলেন। এখন এখানে একজন লেখক হিসেবে আপনি বলতে পারেন যে পাঠক বুঝলো না না বুঝলো, সেটার জন্য তো আমি লিখি না। ডেফিনেটলি একজন পাঠকেরও সেই জ্ঞান থাকতে হবে। আমি যেটা মনে করি যে পাঠক মানেই যে আমি পাঠকের জন্য লিখবো তা না, একজন পাঠকেরও সেই পাঠক হিসেবে বোঝার সেই দক্ষতাটা থাকতে হবে। কিন্তু অনেক সময় আমরা এই জিনিসটা নিয়ে কনফ্লিক্ট তৈরি হয়। তো এই যে দুর্বোধ্য শব্দের ব্যবহারের অভিযোগটা বেশিরভাগ সময় পাঠকরাও যেটা বলেন যে এই জটিল শব্দগুলো পড়তে গিয়ে আমরা কবিতায় কোনো ছন্দ পাই না, মানে অর্থ খুঁজে পাই না কি লিখেছেন। তো আপনি এই বিষয়টা নিয়ে যেহেতু বলেছেন, পাঠক, আমি আপনার গদ্য কবিতা পড়েছি সাবলীলভাবে, যেটা গেঁথে যাওয়ার মতো, বোঝার মতো। তো আপনার কাছে একজন এই ক্ষেত্রে একজন কবি হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে লেখকের জন্য কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, পাঠকের মন জয় করা লেখার ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে শুধু পাঠকের মন জয় করা, নাকি নিজের ভেতরের সত্তাকে প্রকাশ করা? আমি বলবো যে আসলে নিজের ভেতর সত্তাটাকে প্রকাশ করাটা, এবং নিজের আনন্দ, যে আমি কোনটা লিখে আনন্দ পাচ্ছি, আমি যখন একটা কবিতা লিখে আনন্দ পাচ্ছি, এবং তারপর যখন পাঠক সেটা পড়ে আনন্দ পায়, তখন মনে হয় আনন্দটা দ্বিগুণ হয়। আর আমি আগে বলেছি যে আমি বেশ কিছুদিন, প্রায় অনেক বছর আবৃত্তি করতাম। তো আমি আবৃত্তি করতে গিয়ে যেমন কবিতা পড়তাম, এবং আমি যে ধরনের কবিতা পছন্দ করি পড়তে, আমার মধ্যে সেই ধরনের লেখাই চলে আসে। যে আমি চাই যে আমার লেখা পড়তে গিয়ে আমার কেউ যেন একটা ডিকশনারি না নিয়ে বসে, যে আমি এই অর্থটা বুঝতে পারছি না, যে এটা কি লিখলো। এক্স্যাক্টলি। মানে আমার জ্ঞান গরিমা আমি কতখানি অনেক
কঠিন শব্দ জানি সেটা প্রকাশের জন্য আমার লেখালেখি না। আমার লেখালেখিটা আমার ভালো লাগা ভালোবাসা থেকে। এবং আমি বলেছি যে আমি আমার জীবনের কষ্টগুলো আহ, আমি কষ্টের নির্যাস হচ্ছে আমার কবিতা। আমি আমার বেদনা, আমি আমার জীবনের সংগ্রাম, আমার অপ্রাপ্তি, আমি আমার জীবনের অনিশ্চয়তা, সেগুলো আমি আমার কবিতার মাধ্যমে তুলে ধরি। সেক্ষেত্রে আমি খুব কঠিন ভাষায় যাই না। এবং যখন আমি একজন পাঠক তার সাথে দেখা যায় যে যখন নিজেকে যুক্ত মনে করেন, তখন আমি বললাম না যে আমার আনন্দটা দ্বিগুণ হয়। আমি যখন একটা কবিতা লিখে আনন্দ পাই, তার পাঠক যখন প্রভাবিত হয়, যে তখন মানে আবার আমার আনন্দটা দ্বিগুণ হয়। এবং আমার Definitely. নিজেকে জ্ঞানী বলা, কিংবা আমি শব্দ কতখানি, উপমায় কতখানি ঋদ্ধ, কতখানি জ্ঞানী, এটা আমার জ্ঞান প্রকাশের জায়গা আমার সাহিত্য না। আর একটা হচ্ছে যে রবীন্দ্রনাথ লিখেছেন রবীন্দ্রনাথের সময়, বুদ্ধদেব বসু লিখেছেন বুদ্ধদেব বসুর সময়। তো আমাদের তো ভাষা পাল্টেছে, তখনকার ভাষা, পত্রিকার ভাষা তো এখনকার সেই ভাষা না। আমি যদি এখন এক্স্যাক্টলি, আমাদের কিন্তু রবীন্দ্রনাথের ভাষায় সময়কে লিখি, ধারণ করতে হবে। যেটা তার মানে তো আমি সেই 150 বছর বা একজন অনেক কবির বছর সবচেয়ে পিছিয়ে বড় গেলাম। সময়ের সার্থকতার সাথে সাথে তো সময় ভাষাটা শব্দগুলিকে পাল্টায়। প্রদান করা। এক্স্যাক্টলি, আমিও সেটা মনে করি যে এখন হচ্ছে ডেফিনেটলি ফেসবুকের যুগ, আপনি তো এখন হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাষায় না লিখতে পারেন না। রবীন্দ্রনাথ না না লিখতে যেভাবে পারেন না। লিখতেন, আপনাকে এখন রবীন্দ্রনাথের ভাষায়, নজরুলের ভাষায় লিখতে গেলে সেটা একটু আপনি তো পিছিয়ে ডিস্ট্রাক্ট গেলেন, হয়ে হ্যাঁ যায়, অনেক। পিছিয়ে গেলেন। আপনাকে এখনকার সময় ধরে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ মনিজা রহমান। এবং অনেক সময় হয় কি, এই যে সময়ের যে চলমান জিনিস, ওটা থেকেও কবি সাহিত্যিকরা, সাংবাদিকরা শব্দ সৃষ্টি করেন। যেমন এক সময় খুব হতো, এই যে বাংলাদেশে ধর্মঘট ধর্মঘট ধর্মঘট, তখন হুম, সাংবাদিকরা লিখতেন লাগাতার কারফিউ। ধর্মঘট। হুম। ওই ধর্মঘটের সময় যে লাগাতার একটা শব্দ খুব সুন্দরভাবে উঠে আসলো, এটা কিন্তু আমরা খুব উপভোগ করতাম। একটা সময় তো আর ফেসবুক ছিল না, আমরা পত্রিকায় বেশি পড়তাম, এবং পত্রিকার শব্দ যে পরিবর্তিত হতো এক একটা ঘটনায়, ওগুলো আমরা খুব উপভোগ করতাম। যদি এখনকার সময় এটা নাই। পত্রিকার রিতা মনে হয় পরবর্তী প্রশ্নে যাবে। না, আসলে আমার প্রশ্ন নাই। আমি আজকে মনিজা রহমানকে পেয়ে মানে সাধারণত দেখা হুম, হয়, কথা হয় আমাদের ডিফারেন্ট খুব খুব ভালো টপিক লাগছে। নিয়ে। তো আজকে পেয়েছি, তো মনে হচ্ছে যে মানে আমি ওনাকে বিরক্তই করে ফেলছি। ফরিদা রহমানের সময় আমি নষ্ট করছি। আমি মনিজা রহমানের কাছে আরেকটু জানতে চাইবো। আসলে শিল্প সাহিত্যটা এরকম না, যখন আমরা কথা শুরু হয় তখন বলতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে আসলে। তো মনিজা খুব ভালো বলছিলেন মনিজা রহমান। আমি আরেকটু আমার শেষ আপনার কাছে আমি আরেকটু বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে যেমন ধরেন এটা একটা অপ্রাসঙ্গিক একটা বিষয় হতে পারে। বলা হয় যে আজকের যুগে কাকের চাইতে কবির সংখ্যা বেশি। আজকাল অসংখ্য সাহিত্য পাতা বের হচ্ছে, আপনিও দেখছেন, আমরাও দেখছি। সাহিত্য পাতার অভাব নেই, সাহিত্য বিভাগের অভাব নেই। তো অনেক সাহিত্য পাতা, সাহিত্য বিভাগগুলো খুবই মানসম্পন্ন লেখাগুলো তারা সাজান। ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েবল। আবার অনেক সময় দেখা যায় যে কিছু সাহিত্য পাতা একটু হতাশাজনক মনে হয় লেখার মান নিয়ে। আমি ব্যক্তি বলছি না, লেখার মানগুলো নিয়ে আহ, একটু হতাশাজনক মনে হয়। কারণ অসংখ্য এখন অনলাইন ম্যাগাজিন, অনেক অনেক অনলাইন সাহিত্য পাতাও বের হয়েছে। তো আমার টপিক আসলে ওইটা না। বিষয়টা হচ্ছে যে একটা সময় আম, এমন ছিল, যেটা বয়স্কদের মুখ থেকে শোনা, যে একটা সময় তাদের কোনো একটা লেখা কোন সম্পাদকের কাছে পাঠাবেন সেই সম্পাদকের নামও তারা জানতেন না, এবং তারা মেইল করে মাসের পর মাস তারা অপেক্ষা করতেন যে কখন এটা ছাপা হবে। তীর্থের কাকের মতো তারা অপেক্ষা করতেন যে কখন এটা ছাপা হবে। না, এরকম ছিল একটা সময়, এবং তারা জানতেনও না যে আসলে সম্পাদক কে। তো এখন আমাদের ফরিদা আপা অলরেডি বলেন যে এখন আমাদের জন্য শিল্প সাহিত্য চর্চার থেকে প্রকাশ করাটা, প্রচারটা অনেক সহজ হয়ে গিয়েছে। আমরা এখন আম, লিখতে পারলে, আমরা এখন লিখলে দেখা যায় অনেক সময় আজকে লিখলাম কালকেও সেটা প্রকাশ হয়। সেটাও ফ্যাক্টর না আসলে। সবারই একটা ভালো লাগার জায়গা আছে। একটা কবিতা, একটা গল্প ছাপা হলে এটা সবার কাছে ভালো লাগে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা আম, মানে এত দ্রুত ধরেন লেখালেখির জগতে আমি মাত্র আসলাম 1 বছর, 6 মাস, 2 বছর, 4 বছর, ইভেন 5 বছরও এনাফ না, 3-4 বছর, এরকম একটা অল্প সময় যখন আমি লেখালেখির জগতে আসলাম, এবং সেই জগতে এসে যখন আমি কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকায়, এখন দেখবেন যে অসংখ্য লেখকরা একই সপ্তাহে দেখবেন যে তাদের 4টা 5টা সাহিত্য পাতায় কবিতা যাচ্ছে। তো আমরা এত অল্প সময় এই যে অসংখ্য সাহিত্য পাতায় আমাদের লেখাটা ছাপা হয়ে যাচ্ছে, এবং এইটা থেকে আমরা খুশি হচ্ছি, এবং কেউ আমাদের সমালোচনাটা করছে না, কিংবা আমরা সুযোগ দিচ্ছি না, সবাই প্রশংসা করছে এবং আমরা মনে করছি যে আম সামওয়ান,
মানে আমার তো লেখা এই জাতীয় পত্রিকায় যাচ্ছে, এই অনলাইন পত্রিকায় যাচ্ছে, নিউ ইয়র্কের পত্রিকায় যাচ্ছে, কিংবা বাংলাদেশের জাতীয় পত্রিকায় যাচ্ছে, তো আমি তো অনেক বড় কিছু হয়ে গেলাম। আমাদের মধ্যে জিনিসটা চলে আসে যখন আমরা পরিশ্রম ছাড়া খুব সহজে কিছু পেয়ে যাই। যখন পরিশ্রম ছাড়া সহজে কিছু পেয়ে যায় তখন আমরা সেটার গুরুত্বটা ঠিক বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে অনেক সময় আমি যেটা লক্ষ্য করেছি যে অনেকের কাছে মনে হয় যে না, আমি তো খুব ভালো একটা কবি হয়ে গেলাম, আমার আর এখন সাহিত্য চর্চার কি দরকার। সেই ক্ষেত্রে দেখা যায় কি সাহিত্যের চর্চাটা সীমিত হয়ে পড়ে, কিংবা অনেকের জন্য সাহিত্য চর্চা করাটা কোনো দরকারই মনে হয় না। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো যে সাহিত্য কিন্তু একটা, আপনি আগেও বলেছেন এবং এটা আমারও মতামত, যে সাহিত্য চর্চার ব্যাপার। সাহিত্য হচ্ছে একটা সাধনা। সাহিত্য সম্পূর্ণ একটা সাধনা। আপনি ঈশ্বরকে যেভাবে সাধনা করেন, ঈশ্বরের আম, রহমত পেতে, মনোযোগ পেতে, ঈশ্বরের আশীর্বাদ পেতে, সাহিত্যটাও ঠিক ওই, আমি বলবো যে একটা প্রার্থনার মতো। সাহিত্যটা একটা সন্তানকে লালন করার মতো। তো এই যে আমরা রাতারাতি অনেক উপরে উঠে যাচ্ছি, অনেক উপরে বলতে প্রচার প্রকাশটা হয়ে যাচ্ছে, এইটা কি আমাদের সাহিত্য চর্চায়, আম, সাহিত্য চর্চার ক্ষেত্রে এটা বাধা তৈরি করছে কিনা, এটা একটু আপনার কাছে জানতে চাই, মনিজা রহমান। হ্যাঁ, আমি আগে বলেছি যে লেখালেখি করতে হলে একটা একটা প্রস্তুতি দরকার আছে, যে আপনি আসলেন হঠাৎ লেখালেখি শুরু করলেন। যেমন এই গত সামারে যখন আমি আমি তো স্কুলে চাকরি করে বললাম তো, যেমন আমার যখন বন্ধ ছিল আমি গোথামের একটা ফিকশন রাইটিং এর উপর আমি একটা কোর্স করেছি 10 সপ্তাহের। তো ভবিষ্যতে ইচ্ছা আছে যে আরো এরকম কোর্স করার, কবিতার ফিকশন রাইটিং এর উপর আরো বেশি মানে আরো উন্নত কোর্স করার। কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই যে আগে যেমন যেটা ছিল যে লেখা পাঠাতো, হয়তো একটা মফস্বলে একজন লেখক ঢাকায় একটা পত্রিকায় লেখা পাঠাতো, পোস্ট করে সে জানতো না যে কবে ছাপা হবে। 3 মাস 6 মাস পরে হঠাৎ হয়তো পোস্টে তার পত্রিকাটা আসতো এবং দেখতো যে তার কবিতাটি ছাপা হয়েছে, এবং সে ওই ছাপানো হওয়ার পরে সে দেখা যাচ্ছে যে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানোর মতো অবস্থা, যে হ্যাঁ, এবং একটা ওই, বিরাট আনন্দ। এবং ওই যে হ্যাঁ, ওই যে মাঝখানে 4 মাস 6 মাস 8 মাস অপেক্ষা করা, ওই সময়টা কিন্তু তারা চর্চায় অব্যাহত, তারা চর্চা চর্চায় অব্যাহত ছিলেন। ছিল, হ্যাঁ। রাইট। তো ওই যে ওই আনন্দটা তো এখন নেই, কারণ এখন বিশেষ করে নিউ ইয়র্কের কমিউনিটিতে পত্রিকা তো অনেক, এবং সব পত্রিকায় লেখা মানে কোনো কোনো ব্যাপারই না, যে কেউ যে কোনো পত্রিকায় লেখা দিতে পারছে, কিছু কিছু সাহিত্য পাতা ছাড়া। তো তখন মনে করছে যে হ্যাঁ, আমি তো কি হনুরে, এরকম একটা ভাব চলে আসে। আমরা যখন বড় হয়েছি তখন আমরা লেখক কবিদের অনেক শ্রদ্ধা করতাম, কিংবা ধরেন যে কোনো সেলিব্রিটি, যে আমরা তখন জানতাম যে কে সেলিব্রিটি, রাজ্জাক, শাবানা, ববিতা, আলমগীর। কিন্তু এখন তো সবাই ঘরে ঘরে সেলিব্রিটি। এখন এই যে একটা রিল করলে সেই রিলের করেই সে দেখা যায় যে আমিও একটা গানের সাথে আমিও কতক্ষণ হাঁটলাম, আমিও মনে করি যে আমি মনে হয় একটা সেলিব্রিটি, এরকম একটা অবস্থা। তো এজন্য হয় কি যে মানুষ কিন্তু অনেক সময় সাধারণ মানুষ বুঝতে পারে না যে আসল মানে আসল লেখক কে, আর কে আসলে এইরকম মানে এই ধরনের চর্চা ছাড়াই হঠাৎ মানে লেখক। তো অনেক সময় দেখা যায় যে একটা কবিতা কোথাও ছাপা হলো, অনেকে বলছে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, অত কবিতাটা পড়ছে না, রাইট। কবিতাটা পড়ার দরকারও মনে করছে না। অভিনন্দন যে পত্রিকাটা ছাপা হয়েছে, এটাই একটা বিরাট ঘটনা যে অভিনন্দন, এটা এখন খুব অভিনন্দনটা হাস্যকর সবাই একটা জানে, ব্যাপার হয়ে হ্যাঁ। দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এইরকমই হচ্ছে। কিন্তু আমি যেটা বললাম যে আসলে প্রকৃত যে লেখক তাকে সবাই মানে সে হয়তো মুখে স্বীকার করে না, কিন্তু সে বুঝতে পারে যে আসলে প্রকৃত লেখক কে। এই যে এই অনুষ্ঠানটা, এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এখানে যে আপনারা আমাকে ডেকে এনেছেন, কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হ্যাঁ, মনিজা রহমান একটা উম, প্রকৃতভাবে লেখালেখির চর্চার মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন, এ কারণেই আপনারা বেছে নিয়েছেন। মানে এটা হচ্ছে নিজস্ব, সবাই বুঝতে পারে যে তার ভাবনার মধ্যে থাকে যে আসলে আসল কে আর কে, মানে কি বলবো যে আসল না কে, আমি নকল বলতে চাচ্ছি না। কিন্তু আসলে হয়েছে কি যে মানুষের এখানে যেটা হয় যে আত্মপরিচয়ের কারণে অনেকে আত্মপরিচয়হীনতায় ভোগে, তখন ওই অনেকে এখানকার কমিউনিটিতে কি করবে, কবি হওয়ার চেষ্টা করে, গায়ক হওয়ার চেষ্টা করে, উপস্থাপক হওয়ার চেষ্টা করে, অনেক কিছু হওয়ার চেষ্টা করে, অভিনয় করার চেষ্টা করে। কিন্তু হয়তো বাংলাদেশে থাকতে তারা কিছুই ছিল না, হয়তো কোনো লেখালেখির সাথে হয়তো কিছুই ছিল না, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এইটা মানে আত্মপরিচয়হীনতা কিংবা কি বলবো যে অনিশ্চয়তা, ইনসিকিউরিটি একটা ফিলিংস থেকে যে না আমাকে কমিউনিটির কিছু একটা পরিচয় থাকতে হবে, সেই কারণে অনেক সময় মানুষ এই ধরনের এক একটা
বা লেখালেখি বা বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নেয়, তখন হয় কি যে প্রকৃত লেখকরা অনেক সময় আড়ালে চলে যায়। এটা অনেক সময় দুঃখজনক। তবে আমার মনে হয় যে এই দিনগুলো আমি জানি না ঠিক অবসান হবে কিনা, তবে এটা ঠিক যে প্রকৃত পাঠকরা নিশ্চয়ই প্রকৃত লেখককে খুঁজে নেবে। আমি আশাবাদী। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। আমার মনে হয় আজকে আর আমি মনিজা রহমানকে আটকাচ্ছি না, অনেকটুকু সময় আমি নিয়ে নিয়েছি। মনিজা রহমান, আপনার কাছে রিয়েলি কোনো সরি। সমস্যা নেই, আমরা তোমার ফরিদা ইয়াসমিন, উপস্থিতি আপনি আমরা শেষ করুন। উপভোগ করলাম। আমরা তিনজন মিলে থাকলে আমার মানে এটা আরো আমার কাছে বেশ ভালো একটা পরিপূর্ণ আড্ডা হবে হলো তোমার আমাদের। সাথে। হ্যাঁ, খুব ভালো লাগলো। রিতা, তোমাকে ধন্যবাদ। আর প্রশ্ন থাকলে করতে পারো। তো আমি দেখি, আমি একটু খুঁজে খুঁজে দেখি মনিজা হ্যাঁ রহমান দেখো, তাও কিছুক্ষণ আর আটকানো প্রশ্ন যায় কিনা। থাকলে আপনি তো আসো, রিমুভ আমরা করেন। আরো আড্ডা দিই, কোনো সমস্যা নেই। তো আমি এখানে মনিজাকে একটা কবিতা শোনাই। কবিতাটা হচ্ছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ বলছেন তার অবশ্যই। আহ একটা কবিতায় বলছে যে উর্বশী কবিতায়, নহ মাতা নহ কন্যা নহ বধূ, সুন্দরী রূপসী, হে নন্দন বাসিনী উর্বশী। তো মনিজা, তুমি কোনটা? তুমি মাতা, কন্যা, বধূ, নাকি সুন্দরী রূপসী, একজন কবি, লেখক, কোনটা তুমি? আমার নিজের আয়নায় তো সেটাই যে আমি একজন লেখক, এটাই। তারপর অবশ্যই আমি মা, আমি অবশ্যই স্ত্রী, আমি কারো কন্যা ছিলাম। আমার মা বাবা দুজনেই গত হয়েছেন। কিন্তু কি বলবো যে আমার নিজের আয়নায় তো আমি মনিজা, আমি একজন লেখক হতে চাওয়া একজন মানুষ। অবশ্যই, অবশ্যই। রবীন্দ্রনাথ যতই নারীকে দেখুক যে নন্দন বাসিনী উর্বশী, আসলে আমরা শুধু উর্বশী না, আমরা সবকিছুই। আমরা একজন মা, আমরা একজন কন্যা, আমরা একজন বধূ, আমরা সুন্দরী রূপসী একজন নারী, এবং আমরা লেখক লেখিকা। আমরা সবই। সেটাই আমাদের পরিচয়। আমরা ঘরে সন্তানকে যত্ন করি, স্বামীকে যত্ন করি, বাইরে জব করি, আমরা আসলে সবই। আসলে আমাদের বাঙালি নারীরা সবকিছুই। তারা কোনোটা ছেড়ে নিজেকে পরিচয় দিতে চায় না। এটাই আমাদের বাঙালি নারীদের মনে হয় সার্থকতা। যাই হোক, এখন আরেকটা প্রশ্নে আসছি। যেমন তুমি তো নিজেও জানো, আমরাও জানি যে সাহিত্য হচ্ছে একটা চর্চার বিষয়। অনেক চর্চা করতে হয়, লেখার চাইতে তো পড়তেই হয় বেশি। তা না হলে আমরা প্রাচীন সাহিত্যটা জানবো না, এবং সাম্প্রতিক যে সাহিত্যটা যাচ্ছে, তার শব্দচয়ন যাচ্ছে, বাক্য বিন্যাস যাচ্ছে, তার ভাব যাচ্ছে, এটা আমরা জানতে পারবো না। তো ভালো লেখক লেখিকা যারা, তারা যেমন প্রাচীন সাহিত্যটা পড়েন, বর্তমান সাহিত্যটা পড়েন। কিন্তু আমরা প্রবাসে, তো আমরা বললামই তো, আমার প্রশ্নটা এই কারণেই যে তুমি নহমাতা নহকন্যা কেন। আমরা প্রবাসে আমরা সবই করি, সব কিছুই করছি, চাকরি করছি, ঘর সংসার সামলাচ্ছি, সব কিছু করে আবার কিন্তু আমরা সাহিত্য চর্চাও করছি। সাহিত্য চর্চাটা করছি, এই যে পড়ালেখার ব্যাপার আছে। কিন্তু তারপরে তোমার কি মনে হয় না যে আমরা যে এত কষ্ট করে করছি, তারপরেও আমাদের এই প্রবাসীদের সাহিত্য চর্চাটাকে একটু এক পেশে করে দেখা হয়, প্রবাসী সাহিত্যিক, প্রবাসী কবি বলে। তোমার কি কখনো মনে হয় যে এখানে আমাদেরকে একটু ছোট করে দেখা হয়, বা এক পেশে করে দেখা হয়, আমাদের মেইন স্ট্রিমে আসতে দিচ্ছে না ওইভাবে, বা ভাবছে না ওইভাবে? কি মনে হয় তোমার কাছে এই জিনিসটাকে? এটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে যে আমি যেটা বিশ্বাস করি, আসলে প্রবাসী মানে আমি জানি না যারা এখানে অনেক বছর ধরে আছেন তারা নিজেদের কি ভাবেন। তো আমি নিজেকে কখনো প্রবাসী লেখক হিসেবে মনে করি না। আমি মনে করি যে হ্যাঁ, আমি একটা দেশান্তরী জীবন যাপন করছি, কিন্তু এটা তো আমার সাহিত্যকে আরো সমৃদ্ধ করছে। কারণ আমি এখানে আরো বৈচিত্র্যময় জগৎ দেখতে পাচ্ছি, এবং আরো অনেক আহ, সংগ্রামের কথা জানতে পাচ্ছি, যেটা হয়তো বাংলাদেশের জীবনযাপনের সাথে মিল নেই। এবং নিউ ইয়র্কে আপনি পৃথিবীর সমস্ত দেশের, সমস্ত জাতি, সমস্ত ভাষার মানুষ থাকে। তো সেখানে আমি কত দেশের মানুষের সাথে আমি পরিচয় হচ্ছে, এবং তাদের কথা আমি লিখতে পারছি, যেটা আমি বাংলাদেশে থাকলে পারতাম না। এটা তো আমি আগেই বলেছি, এটা তো আমার ভাষা, আমার সাহিত্য, আমার গদ্য, আমার পদ্য, এটা তো আরো ঋদ্ধ হচ্ছে। তো আমি প্রবাসী এই লেখক আম, এই বিশ্বাস করি না। একটা ডায়াসপোরা একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ডায়াসপোরা, আপনি যখন একটা সমাজ থেকে আবার নতুন হুম, ভিন্ন হুম, একটা হুম। সমাজে আসেন, তখন তো কিছু পরিবর্তন আপনার মধ্যে ঘটবেই। অবশ্যই। কিন্তু তার মধ্যে দেখেন অনেক বড় বড় লেখক আছেন, যেমন সালমান রুশদি। উনি তো সারা জীবনই ইংল্যান্ডে কাটিয়েছেন বা আমেরিকায় বিভিন্ন দেশে কাটিয়েছেন, কিন্তু উনি তো ভারতীয় জীবনযাপনের কথাই লিখেছেন। কিংবা ভারতীয় জীবনযাপন, বিভিন্ন দেশে যে ভারতীয়
দিয়ে নিয়ে লিখেছেন, তাকে তো প্রবাসী লেখক বলা যায় না। উনি একজন আন্তর্জাতিক লেখক, উনি একজন বিশ্বসেরা লেখক। তো আমি মনে করি না যে প্রবাসী লেখক বা প্রবাসী, বিশেষ করে আমরা যারা অনেক বছর ধরে আছি এবং অনেক বছর থাকতে চাই, আমরা এই এই দেশটাকে আমরা এখন নিজেদের দেশ মনে করছি। আমরা তো এমন না যা কখনো বাংলাদেশে ফিরে যাব, কিংবা আমরা এখন কিছু কালের জন্য প্রবাসে আছি, তা তো না। আমরা তো হয়তো এই আমাদের জীবনের কারণে, আমাদের সন্তানদের কারণে এখন আমরা এই দেশটাকে নিজের দেশ মনে করছি, এবং এখানেই আমরা একটা নিজেদের বাঙালি সমাজ আমরা গড়ে তুলছি। আমরা এখানে বিজয় দিবস করছি, এখানে আমরা পয়লা বৈশাখ করছি, আমরা এখানে স্বাধীনতা দিবস করছি, 21শে ফেব্রুয়ারি করছি। আমরা এখানে একটা নিজের আরেকটা ছোট একটা বাংলাদেশ তৈরি হুম হুম। করেছি আমরা। যেমন অনেকেই বলে যে নিউ ইয়র্ক হচ্ছে দ্বিতীয় ঢাকা, তো আমরা এখানে দ্বিতীয় ঢাকা তৈরি করেছি। তো আমরা সেই সেই সময়ের কথা, সেই মানুষের কথা, সেই আমাদের কার্যকলাপ, আমাদের যে অনুষ্ঠান, আমাদের যে জীবনযাপনের কথা লিখছি, সেটা তো একটা অন্য একটা দিক। এবং সেটা পড়ে আমার মনে হয় যে পাঠকরা অন্য একটা স্বাদ পাবে। সেখানে প্রবাসী হ্যাঁ, বলে তাদেরকে একটা, মানে কি বলবো, যে একটা ব্র্যাকেট বন্দি করে রাখা, এটা আমি সেটা না। যেমন মনে করি না। আমলি যে তোমার যে কাশবনের কন্যা লিখেছিলেন শামসুদ্দিন আবুল কালাম হ্যাঁ, আজাদ, হ্যাঁ। উনি তো ইটালিতেই সারা জীবন কাটালেন, হুম, হুম, ইটালিতেই আহ, মারা গেলেন ঘরে বন্দি থেকে। কিন্তু উনি কিন্তু বিখ্যাত একজন সাহিত্যিক, কিন্তু হুম। ছিলেন কিন্তু প্রবাসে। তেমনি ভাবে এখন শামীম আজাদ লিখছেন প্রবাসে থেকে। তারপরে শহীদ আমাদের কাজী, আমি শহীদ শহীদ কাদরী কিন্তু দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাসী কিন্তু ছিলেন, হ্যাঁ। প্রবাসী লেখক বলে তার লেখার কিন্তু কোনো কমতি ছিল না, এই বরং অনেক শব্দটা নিয়ে যেটা বেশি আমারও ছিল। একটু দ্বিমত আছে যে যখন বিভক্ত করা হয় যে প্রবাসী লেখক, এই শব্দটা আমার কাছেও শুনতে ভালো লাগে না। যে প্রবাসী লেখক বলতে কি, তুমি সেটাই। বাঙালি লেখক, আমিও বাঙালি লেখক, হুম রাইট? হুম। হুম, হুম। তোমার জন্ম বাংলাদেশে হয়েছে, আমারও জন্ম বাংলাদেশে হয়েছে। তুমি সেই বাংলা মা মাটিকে ভালোবাসো, আমিও বাংলার মা মাটিকে ভালোবাসি। তুমি বাংলার ঐতিহ্য ধরে রেখেছো, তোমার পোশাক আশাক হোক, খাওয়া দাওয়া হোক, তোমার শিল্প সাহিত্য চর্চা, সামাজিক চর্চা, পারিবারিক মূল্যবোধ, সব কিছুতেই তুমি সে বাঙালিয়ানা ধরে রেখেছো। হুম সেম আমিও ধরে রেখেছি। হুম। তাহলে আমরা শুধু জীবিকার তাগিদে, আমাদের পেশাটা ভিন্ন, আমাদের অবস্থানটা ভিন্ন। তাহলে এখানে প্রবাসী লেখক বলে বিভক্ত করাটা, এটা আমার কাছে খুব বৈষম্য মনে হয়। আমি এই আর শব্দটা আমারও শুনতে ভালো লাগে না। আমার যে আমার যে ভাবনাটা, আমার মনে হয় যে প্রবাসী লিখলেও একজন প্রবাসী যখন উঠতে যান, তখন এই প্রবাসী লেখাটা বললেও আমার মনে হয় যে কিছু যায় আসে না। কবিতা বোধহয় যার তো প্রবাসী কাটাচ্ছেন, তাই না? কিন্তু কিছু যায় আসে না তাতে, উনি চমৎকার লিখছেন। তো সেই জন্য প্রবাসী বললেও আমার মনে হয় যে উম, যারা ভালো লিখছেন, প্রকৃতই লিখছেন, দিলারা হাশেম কিনা লিখেছেন, তো এদের প্রবাসী বললেও আমার মনে হয় না যে তাদের সাহিত্যে অবস্থান বা তাদের অবস্থানের কারণে কোনো, যদি ট্যাগ লাগানো হয়, তাহলে তো হ্যাঁ, বলতে হবে ট্যাগ লাগানো হচ্ছে, চাটগাঁইয়া লেখক, এটাই ঢাকাইয়া এটাই। লেখক, রংপুইরা লেখক, হ্যাঁ 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 সিলেক্টরা হ্যাঁ, লেখক। তাহলে তো এরকম ট্যাগ সবাইকে লাগাতে হবে। কি সেই বলেন? আমরা যদি আহ, প্রবাসী যাই লেখক হোক, তবু আমাদের আশার কথাই যা, প্রবাসী ট্যাগ লাগাক যাই লাগাক, প্রবাসী লেখকরাও বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন, 21শে পুরস্কার পাচ্ছেন। কাজেই যতই ট্যাগ লাগানো হোক, আহ, আমাদের ভালো লেখক লেখিকারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো রিতা, আর কিছু কি জানতে চাও তুমি মনিজার কাছে? না, আজকের জন্য মনিজুর রহমানকে আমাদের মনিজা, আমাদের আসলে রাখছি না। কথায় কথায় আমরা এত মগ্ন ছিলাম, আমাদের 1 ঘন্টা কিন্তু অনেকটা পার সময় হয়েছে। মনিজুর রহমান, আমি তো জানি ওর আমার তোমার ফ্যামিলি কবিতা আছে, শোনার ছাড়তে খুব হবে। ইচ্ছা ছিল। তুমি কি 2 লাইন শোনাবে, যে কোনো একটা কবিতা? তোমার হোক বা জীবনানন্দের হোক, যে কোনো একটা। তোমার কবিতা আবৃত্তি আমি খুব পছন্দ করি। আমার তো আসলে 2 লাইনের, আমি যে কবিতাগুলো রেখেছিলাম, 2 লাইনে তো পড়ার মতো না। না, মনিজুর রহমান, আপনি আপনার লেখা একটা কবিতাই শোনান আপনার প্রথম। লেখা, হ্যাঁ, আমি তোমার একটু লেখাটাই ছোট পারো একটা অল্প কবিতা কিছু। শোনাই, এটা হ্যাঁ, অপ্রকাশিত, কোথাও ছাপা হয়নি। যেহেতু টাইম শেষ হয়ে যাচ্ছে এই জন্য বললাম আর কি 2 লাইন। আচ্ছা। যদিও 2 লাইনে আমরা তৃপ্ত না। না, এটা 2 লাইন না, মানে ছোট কিন্তু। হ্যাঁ, ছোট। আচ্ছা, কবিতার শিরোনাম হচ্ছে আমি যাব না। আমি যাব না, ওপারে যাওয়ার কোনো ইচ্ছা নেই। না, কোনো কাঁটাতারের বেড়া নেই। বিয়ার অফ ডগ লেখা কোনো সাইনও নেই। অমাবস্যার রাতে অন্ধকার নেই, তবু আমি যাব না। ইচ্ছে করলেই হেঁটে হেঁটে নদী পার হতে পারি। শঙ্খচিল হয়ে বাতাসের সাথে সখ্য করেও যেতে পারি। কিংবা আলাদিনের ম্যাজিক কার্পেটে ভেসে
যেতে পারি, কিন্তু আমি যাব না। আমি জানি ওপারে অবারিত অক্সিজেন, অশ্রুহীন বাতাস। আমি জানি ওপারে শ্রাবণের সালসাবিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ওপারে রক্তকরবী মুক্তার মাঠ, হরিণাক্ষী ময়ূর, এবং ওপারে যাওয়ার জন্য আছে আঁচলবন্দি সোনার মোহর। আমি জানি ওপারেই যত শিমুল ও শিউলি, তবু আমি যাব না, যেতে চাই না, কারণ ওপারে সঠিক মানুষ নেই। অনেক ধন্যবাদ মনিজা। চমৎকার খুব ভালো চমৎকার, লাগলো, ওপারে খুবই সঠিক মানুষ চমৎকার নেই। লাগলো, খুবই সুন্দর সিম্বলিক একটা কবিতা, খুব ভালো লাগলো। তো মনিজা, আমি আশা করব তোমার সাথে আমাদের আবারও দেখা হবে। তুমি একজন ভালো কবি, ভালো লেখক, তুমি একজন ভালো মা, তুমি ভালো শিক্ষক, ভালো সাংবাদিক। আর তুমি এইভাবেই তোমার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর উন্নতি করবে সব কিছুতে। একদিন যেন সবাই শোনে যে প্রবাসের এই লেখিকাটা, হ্যাঁ, 1 নাম্বার, সেও বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছে, সে 21শে পুরস্কার পাচ্ছে। আমরা তোমার জন্য সেই সুন্দর কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আপনারা শুনলেন আজকে। আপনারা কি শুনলেন জানি না, নিশ্চয়ই ভালো শুনেছেন, কিন্তু আমরা অনেক উপভোগ করেছি আমরা তিনজনে। তো নিশ্চয়ই আবার কোনো একদিন আমরা এই লেখিকাকে নিয়ে আবার বসবো, কোনো এক বৃহস্পতিবারে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।